নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পগুচ্ছ চ্যানেলে আপনাদের সুস্বাগত। প্রথমেই আপনাদের জানাই রামনবমীর শুভেচ্ছা এবং নববর্ষের অগ্রিম মিষ্টিমাখা শুভেচ্ছা ও অভিনন্দন। টেলিফোন এবং ছিমছিমার পর আমরা আবার নিয়ে এসেছি আরও একটি নতুন ধরনের গল্প। গল্পের নাম প্রজাপতি। প্রজাপতি মানে সাধারণত আমরা বিয়ে বা বিবাহ বুঝি, কিন্তু এক্ষেত্রে প্রজাপতি মানে একটু আলাদা। এখানে প্রজাপতি মানে একটা নতুন সৃষ্টি, একটা পুরনো সম্পর্ককে কিভাবে নতুন করে গড়ে তোলা যায় তা বোঝানো। আর বেশি দেরি না করে আমরা শুরু করব আমাদের নতুন নিবেদন। গল্পের লেখক প্রীতম, কথকের ভূমিকায় রয়েছে সুলগ্না, রিমঝিমের ভূমিকায় সৌমিতা, সুমিতের ভূমিকায় প্রীতম, ডাক্তার মধুমিতার ভূমিকায় সহেলি এবং গল্পের সূত্রধর আমি, দৃষ্টি। কিরে সুমিত, আজকে এত চুপচাপ কেন? অফিস থেকে এসে অবধি মুখে কোনো কথা নেই। কি হয়েছে? ভালো কিছু নাকি খারাপ? দেখ, আমার জীবনে ভালো বলতে তো শুধু তুই, বাকি তো পুরোটাই খারাপ। ধুর, তুমি না, অনেকদিন পরে তোমার সাথে এই ঝিলের ধারে বসে আছি। আগে মনে হয় এক দুবার এসেছিলাম, হয়তো ঠিক মনে করতে পারছি না। বাই দ্য ওয়ে, এই নাও, তোমার জন্য চিপস নিয়ে এসেছি আর সাথে একটা চিঠি। রিমঝিম একটু উদ্বিগ্ন হয়ে বলেছিল, কিসের চিঠি রে? প্রেমপত্র? না, তুই তো আবার প্রেমপত্র লিখতেই পারিস না। বল না কিসের চিঠি। আরে বাবা, তুমি খুলে দেখো না কি আছে। সব কিছু কি আমাকেই বলে দিতে হবে নাকি? সেদিন চিঠি খুলে রিমঝিম দেখেছিল সুমিতের প্রমোশনের লেটার। ওটা সুমিত এবার থেকে ওর কোম্পানির ম্যানেজার। কি যে খুশি হয়েছিল রিমঝিম, সেটা হয়তো সুমিত বুঝতেও পারেনি, আর সত্যি বলতে পারবে বলে রিমঝিমের মনেও হয় না। সকালের একটু রোদ এসে পড়ছে ঘরের জানলা দিয়ে। শ্রাবণ মাসের শুরু এখন, তাই কখন যে ঝিরিঝিরি বৃষ্টি নামবে বলা কঠিন। রিমঝিম বসে আছে সুমিতের সামনে। সুমিত অনেক দিন পর আজকে একটু আরাম করে ঘুমাচ্ছে। কি যে মিষ্টি দেখতে লাগছে তাকে। রোজই অফিসের জন্য সকাল সকাল বেরিয়ে যেতে হয়, আর তারপর সারা দিন রিমঝিমকে একাই থাকতে হয়। রিমঝিমের মনে পড়ছে ঠিক বিয়ের পরের একটা ঘটনা। রিমঝিম আর সুমিত দুজনেরই ফ্যামিলি বলতে তারা নিজেরাই, তাই বিয়ের পর সুমিত রিমঝিমের সাথে তার নিজের ফ্ল্যাটে আসে। বিয়ের পরের দিন সুমিত রিমঝিমের জন্য একটা সুন্দর শাড়ি এনে দিয়েছিল, আর মজা করেই বলেছিল, নাও, এবার থেকে প্রত্যেক মাসে আমি একটা নতুন শাড়ি এনে দেবো তোমাকে। আর ওই আলমারিটা, ওটায় তুমি তোমার মনের জিনিসগুলো ভরিয়ে দিও। রিমঝিম একটু অবাক হয়ে বলেছিল, মানে এতগুলো টাকা খরচ করার কোনো মানে আছে বলো তো? আমি জানি আমি তোমার বউ, তার জন্য এতটা করার সত্যিই কোনো মানে নেই। আমার জন্য তুমি শুধু একটু সময় বের করো, ব্যাস, তাহলেই হবে আমার। সুমিত রিমঝিমকে কাছে টেনে নিয়ে বলেছিল, সময় তো এখন আছেই আমার কাছে। সময় দেব বলে শাড়ি দেওয়া যাবে না, এটা কোথায় লেখা আছে ম্যাডাম? ওই যে আলমারিটা, ওটার যেন একটা জায়গাও ফাঁকা না থাকে, পুরোটাই কিন্তু ভরিয়ে ফেলতে হবে। তারপর আর কি, সুমিত কিছুতেই রিমঝিমকে ছাড়তে নারাজ। রিমঝিম বরাবরই সুমিতকে নিজের থেকেও বেশি ভালোবাসে। রিমঝিমের মনে হয় টাকা আছে বলেই উড়িয়ে দিতে হবে অথবা দামি জিনিস কিনতে হবে, এটা কিন্তু একদমই ঠিক নয়। রিমঝিমের খুব ইচ্ছে একদিন সে একটা বেকারি খুলবে, তাই সেও টাকা জমায়। সত্যি বলতে সুমিত স্যালারি পেয়ে অর্ধেকের বেশি দিয়ে দেয় রিমঝিমের হাতে, আর নিজের কাছে যেটা রাখে সেটা দিয়ে বাড়ির সমস্ত খরচ আর রিমঝিমের গিফট কিনতে কিনতেই শেষ করে ফেলে। তাই সে প্রায় সমস্ত টাকাটাই ব্যাংকে রেখে দেয়, আর যত সামান্য একটু ঘরে রাখে। আসলে যতই এখন সবাই অনলাইন পেমেন্ট করুক না কেন, নগদ টাকার যে কখন দরকার পড়ে কি জানে। এইসব ভাবতে ভাবতে একটা কান ফাটানো বাজ পড়ার শব্দে রিমঝিম একটু বিছানায় উঠে বসলো। সুমিত কি বুঝতে পেরে গেল যে সে তার পাশে বসে আছে? না, ও বুঝবে কি করে?
ও তো এখন ঘুমাচ্ছে। আজকে তো তার অফিস নেই, আজকে রামনবমী, তাই সেন্ট্রাল থেকে ছুটি ঘোষণা করেছে। সুতরাং আজকে শুধু রিমঝিম আর সুমিত। রামনবমীর কথা মাথায় আসতেই তার একটা চিন্তা মাথায় এলো। আচ্ছা, সুমিত কবে তাদের ঘরে শিব পার্বতীর মূর্তিটা নিয়ে এলো কে জানে? খুব সম্ভবত শিবরাত্রির দিন। আসলে রিমঝিমের শরীরটা খুব খারাপ ছিল, উপোস করে মাথা ঘুরে পড়ে গেছিল। তাই সুমিত এই খবরটা শুনে তড়ি ঘড়ি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়ি ফেরার পথে একটা ক্রসিংয়ে দাঁড়িয়ে তার চোখে পড়ে একটা সুন্দর শিব পার্বতীর মূর্তি। কোনো কিছু না ভেবেই মূর্তিটা কিনে এনে সোজা বাড়ি চলে যায়। বাড়ির নিচের মন্দিরে পুরোহিত পুজো করতে এলে তাকে দিয়ে সেই মূর্তি প্রতিষ্ঠিত করে একসঙ্গে দুজনে শিবের মাথায় জল ঢেলে তারপর উপোস ভঙ্গ করে। রাতে ঘুমোতে যাওয়ার সময় সুমিত রিমঝিমকে জিজ্ঞেস করেছিল, শরীরটা কি এখন ঠিক লাগছে একটু? ওষুধ তো খাওয়ালাম, আর কি কিছু লাগবে তোমার এখন? তুমি লাগলে বলো, আমি আছি এখানে, আমি এক্ষুনি আনবো তোমার জন্য। রিমঝিম তার গালে একটা চুমু খেয়ে বলেছিল, সারা জীবন শুধু আমার পাশে থেকো, আর কিচ্ছু চাই না। সুমিত রিমঝিমের হাতটা ধরে বলেছিল, সারা জীবন শুধু? আমি তো 7 জন্মের কথা ভাবছিলাম বসে বসে। বেশ, তাহলে শুধু এই জন্মটাই না হয় একসাথে থাকি, পরের এগুলো না হয়। তুমি 7 জন্ম চাইছো? আমি তো ভগবানকে বলি যে আমরা যেন প্রত্যেকটা জন্মেই এরকম ভাবেই থাকি। আর তুমি কি গো, তোমার কি বুদ্ধি শুদ্ধি হবে না? মূর্তিটা কিনে আনলে হুট করে কেন শুনি? রিমঝিম একটু নরম স্বরে বলেছিল, বারে, তুমি এই শরীর খারাপ নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে জল ঢালবে, আর তারপর যদি মাথা ঘুরে বাই চান্স পড়ে যাও তখন আমার কি হবে? তাই এবার থেকে ঘরে যত ইচ্ছে জল দাও, কোনো সমস্যা নেই। আর ঠাকুর এমনিও মনে হয় তোমার ঘরে আসবে বলেই বসেছিল, তাই আমার সাথে নিয়ে এলাম। রিমঝিম সুমিতকে জড়িয়ে ধরে বলেছিল, কিন্তু তোমার কাছে তো আর কিছুই রইলো না, সব টাকা তো শেষ। এবার এখনো তো মাসের শেষ হতে 1 সপ্তাহ বাকি আছে নাকি? তুমিও তো মানুষ, তোমারও কিছু কিনতে ইচ্ছা করে, তখন? এই যে তোমার সাথে এখন এতটা কাছে এসে কথা বলছি, সারাদিনের ঘটনা বলছি, সাংসারিক কথাবার্তা বলছি, এটাই তো আমার কাছে সব থেকে দরকারি জিনিস। এটা তো আর টাকা দিয়ে কেনা যাবে না। তাহলে আর তোমার তো ঠাকুর দেবতার মূর্তির ওপর একটা আলাদাই আকর্ষণ আছে, আর এমনিও ঠাকুর ঘরের জায়গাটা এখনো ফাঁকা হয়েই আছে। আচ্ছা, সামনেই রামনবমী না? বেশ বেশ বেশ, তাহলে ওই দিন আমি আর একটা মূর্তি নিয়ে আসবো, তাকেও না হয় তুমি ওখানেই বসিয়ে দিও। আমার এখন আর কিচ্ছু লাগবে না, আপাতত এখন তোমাকে লাগবে। সত্যি কি সুন্দর দিন ছিল ওটা। তবে সুমিত যে রাগ করতো না, একদম নয় কিন্তু সেটা। সুমিত রেগে গেলে কয়েক ঘন্টা কারোর সাথে কোনো কথা বলতো না। একবার তো রিমঝিমের সাথে কথা বলছে না দেখে সে কেঁদেই ফেলল। সুমিত তার কান্না দেখে কি করবে বুঝতে না পেরে তার চোখের জল মুছিয়ে জিজ্ঞেস করেছিল, আমি চুপ আছি বলে তুমি কাঁদছো কেন? আমি তো তোমাকে মারিনি, তোমার উপর চিল্লাইও নি, তাহলে কি হলো তোমার? কেন কাঁদছো তুমি? মারলেও ভালো, বকলেও ভালো, কিন্তু তুমি কথা না বলে আমি কার সাথে কথা বলবো? আমার তো তুমি ছাড়া কেউ নেই কথা বলার জন্য। আমি ভুল করলে আমাকে বকে দিও, কিন্তু প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করে দিও না, লক্ষ্মীটি। সারা দিন পরে তোমার সাথে একটু দেখা হয়, একটু তো কথা বলতে আমারও ইচ্ছা করে, বলো? আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ বেশ, শান্ত, কান্না থামাও এবার। তুমি আমাকে একটু রাগ করতে দেবে না? আচ্ছা, যদি আমি হঠাৎ করে মারা যাই তখন কি ভূত হয়ে আসবো কথা বলতে তোমার সাথে? সেটা তো সম্ভব নয়। প্রত্যুত্তরে রিমঝিম সুমিতের বুকে মাথা রেখে বলেছিল, মরলে আমরা একসাথেই মরবো, নয়তো পরের বার একসাথে জন্ম নেব কি করে? আর হ্যাঁ, কাজ যে মানে এটা না যে তোমাকে আমি শাসন করব না, কিন্তু হ্যাঁ, পরের বার থেকে মরার কথা মুখে যদি আনো
তোমার একদিন কি আমার একদিন, বলে দিলাম। সুমিত কান ধরে বলেছিল, ভুল হয়ে গেছে দেবী, আমি আমি ক্ষমা চাইছি। কান ধরে, এই দেখো এই দেখো, কান ধরে আমি ক্ষমা চাইছি। ভুল হয়ে গেছে আমার। তোমাকে বোঝা বড় দায় গো। এই তুমি কাঁদছিলে আমি রাগ করেছিলাম বলে, আর এখন নিজেই রাগ করলে আমার ওপর। হে প্রভু, আপনি কোথায়? এই পাগলিটাকে একটু ভালো রাখবেন। এইসব ভাবতে ভাবতে রিমঝিম যে কোথায় হারিয়ে গেছিল কে জানে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, অঝোরে ঝরছে, কখনো কখনো বাজ পড়ছে কান ফাটিয়ে। সুমিত ঘুমিয়ে আছে জানলার কাছেই। বৃষ্টির ঝাপটা এসে সুমিতের বালিশের কিছুটা জায়গা ভিজিয়ে দিয়েছে। রিমঝিম এতক্ষণ সেটা খেয়ালই করেনি, এখন খেয়াল হতেই সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করে দিল। রিমঝিম গেল চা করে আনতে, কারণ সকালে তারা একসাথে চা খেত বারান্দায় বসে। বারান্দায় নানা ধরনের ছোট ছোট গাছ লাগানো, আর থাকতো পাখিদের খাবার আর জল। সুমিত বলতো, গরমে বেচারা পাখিরা খাবার পায় কি পায় না কে জানে, তাই আমি বরং একটু ওদের জন্য খাবার দিয়ে রাখি। আর এই যে হ্যাঁ, জল ঢেলে দিলাম, যাতে ওদের জল পিপাসা পেলে ওরাও এখান থেকে জল খেতে পারে, ওরাও শান্তিতে খেতে পারবে একটুখানি এবার থেকে। আর দিন দিন যা গরম বাড়ছে, ওফ, ওদেরকেও আমাদেরই সাহায্য করা উচিত এরম ভাবে। তারপর আরেকদিন শীতকালের সকালে কোত্থেকে একটা ছোট্ট শালিক পাখি এসে বসে রইল তাদের বারান্দায়। যতক্ষণ তারা চা খেলো গল্প করলো, ততক্ষণ ঠায় শালিক পাখিটা তাদের দিকে চেয়ে বসেছিল। রিমঝিম এক টুকরো বিস্কুট দিতেই সেটা নিয়েই উড়ে চলে গেল। পরে আর কোনোদিন দেখা যায়নি। তবে তাদের বারান্দা একটা ছোটখাটো চিড়িয়াখানা হয়ে গেছে। কি আসেনি, কাক, শালিক, চড়ুই, মাঝে মাঝে তো আবার দু একটা ফিঙেও আসে। পায়রা তো রোজই আসে। একবার একটা ছোট্ট হনুমান এসেছিল, কোত্থেকে কে জানে। মাঝে একবার প্রজাপতি এসেছিল অনেকগুলো। রিমঝিম প্রজাপতিগুলোকে দেখিয়ে সুমিতকে বলেছিল, কি সুন্দর দেখতে দেখো, এদের গায়ের রং এত সুন্দর হয়। উফ, সৃষ্টিকর্তার যে কি সৃষ্টি, বলাই বাহুল্য। আমার খুব ইচ্ছে করে পরের জন্মে যদি আমি প্রজাপতি হয়ে জন্মাতাম। ছোট থেকে আমারও প্রজাপতি খুবই ভালো লাগে, জানি না কেন একটা অদ্ভুত আকর্ষণ হয় প্রজাপতির ওপর। কত রং, কত কত ধরনের প্রজাপতি, জাস্ট ভাবতেই অবাক লাগে আমার। মাঝে মাঝে আমারও খুব ইচ্ছে হয় যদি ওদের মতো আমিও রোজ সকাল হলেই ফুলের মধু সংগ্রহ করতাম। সেই তো সেই। আর আমি কি করব? আমিও কিন্তু মধুর মতোই। তারপর শুরু হয় তাদের খুনসুটি। সেদিন যদিও আর সুমিতের অফিস যাওয়া হয়ে ওঠেনি। সত্যি, এক সময় যে মেয়েটা বছরে ৩-৪টে জামা কিনতে গেলে দুবার ভাবতো, আজ সে এখন প্রায় এক আলমারি শাড়ির মালকিন। ৩ বছর ধরে সুমিতের হাত শক্ত করে ধরে রেখে শেষমেশ বিয়ের পর যে তাদের এত উন্নতি হবে, সেটা রিমঝিম একদম ভাবতে পারেনি। কিছুক্ষণ পর বাড়ির কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে রিমঝিম দেখলো বাইরে দাঁড়িয়ে ডাক্তার ঘোষ। রিমঝিম তাকে দেখে বলল, ও, আপনি এসেছেন? আসুন আসুন, আমি ভাবলাম এত বৃষ্টিতে হয়তো আপনি আর আসবেন না। বুঝলি রিমঝিম, আমাদের জীবনটা বড়ই আনন্দের। একটা রোগীকেও যদি সারিয়ে তুলতে না পারি, তাহলে আমাদের সমস্ত খাটনি বৃথা চলে যায়। সুতরাং নিজেদের মনের শান্তির জন্য এইটুকু কষ্ট করতেই হবে। এবার চলো দেখি সুমিতবাবু কেমন আছেন। রিমঝিম ডাক্তার ঘোষের সাথে সুমিতের রুমে গেল। সুমিত এখনো শুয়ে আছে। কবে যে তার ঘুম ভাঙবে কে জানে। রিমঝিম পাশের চেয়ারে বসে রইল। ডাক্তার ঘোষ তার চেক আপ করতে করতে বলল, ওষুধগুলো সব সময় মতো যে দিচ্ছ সেটা দেখাই যাচ্ছে। চিন্তা নেই, গাড়ি অ্যাক্সিডেন্টে মাথার চোটটা সেন্স আসছে না বলে আমিও অনেকটাই ঘাবড়ে গেছিলাম।
তারপর তুমি অত জোর করে ঘরে এনে চিকিৎসা করবে যখন বলেছিলে, তখন আমি অনেকটাই ভয় পেয়েছিলাম। খুবই ক্রিটিক্যাল কেস এটা। কিন্তু তুমি যে সুমিতবাবুর যত্নে কোনো খামতি রাখুনি, সেটা বুঝতে পারছি। রিমঝিমের চোখের কোণায় এক ফোঁটা জল জমেছে। আজ প্রায় 1 সপ্তাহ সুমিত শুয়েই আছে। যে মানুষটা কখনো শান্ত হয়ে বসতেই চাইতো না, আজকে সে শান্ত হয়ে শুয়ে আছে। না পাশ ফিরছে, না চোখ মেলে তাকাচ্ছে। রিমঝিম কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আর কতদিন এরম ভাবে দেখতে হবে ওকে? আমি যে আর পারছি না। কালকের রিপোর্টটা আর কিছুক্ষণের মধ্যেই আসবে। এলেই বুঝতে পারবো যে ওনার শরীর কেমন আছে। দেখে যা বুঝলাম আগের থেকে অনেকটাই সুস্থ, শুধু জ্ঞান ফেরাটাই এবার দরকার। এসবের মধ্যে হঠাৎ করেই কলিং বেলটা আবার বেজে উঠল। বাইরে বৃষ্টি তখনও পড়ছে। এত বিচ্ছিরি আবহাওয়ায় কে আসবে এখন? ঘড়ির দিকে তাকিয়ে রিমঝিম দেখল ঘড়িতে বাজে এখন দুপুর 12টা। ডাক্তার ঘোষ বললেন, হয়তো রিপোর্টগুলো এসেছে, আমি নিয়ে আসি, দাঁড়াও। না না, আপনি এখানেই থাকুন, আমি যাচ্ছি। কিছুক্ষণ পর রিমঝিম ঘরে ঢুকলো একটা বাক্স হাতে। যথেষ্ট বড় বাক্সটা। তার একার পক্ষে আনাটা সত্যিই বেশ কষ্টকর ছিল। তবে তার কাছে এখন সব থেকে বেশি কষ্টের হচ্ছে সুমিতের জ্ঞান না ফেরাটা। ডাক্তার ঘোষ একটু ভ্রু কুঁচকে বললেন, এটা কি? এটা এটা কি তোমার কিছু? না না, এটা তো সুমিতের নামে পার্সেল। জানি না কি আছে, খুলে দেখি বরং যখন ওর নামে এসেছে। এরই মধ্যে আবার একবার কলিং বেল বেজে ওঠায় ডাক্তার ঘোষ এবার গেল দরজা খুলতে। এদিকে রিমঝিম বক্সটা খুলতে থাকে। সত্যি সুমিত বলেছিল এবারে রামনবমীতে নাকি সে একটা মূর্তি নিয়ে আসবে। সুমিত যে কবে ঠিক হবে, কবে যে কথা বলবে রিমঝিমের সাথে। রিমঝিম একটা বড় নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়াতে গিয়ে তার হাত লেগে গরম চেয়ারে গ্লাসটা পড়ে গেল সুমিতের পায়ে। রিমঝিম ভয় কি করবে বুঝতে না পেরে ভিজে গামছা দিয়ে তার পাটা মোছাতে থাকে। ততক্ষণে ডাক্তার ঘোষ এসে পুরো ব্যাপারটা দেখে। 1 মিনিট। পা মুছতে মুছতে সুমিতের পাটা একবার নড়ে উঠল না। মধুমিতা ভালো করে দেখল, হ্যাঁ, সুমিতের পায়ে সেন্স এসেছে। ডাক্তার বলল, রিমঝিম, রিমঝিম, সুমিতের পাটা একবার দেখো। আমি আমি ইচ্ছা করে কিছু করিনি, হাত লেগে পায়ে গরম চাটা পড়ে গেছে। ওর কেন? মধুমিতা রিমঝিমকে থামিয়ে দিয়ে তার হাত থেকে গামছাটা নিয়ে সুমিতের পা মুছতে শুরু করলো। রিমঝিম কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে। সে ভালো করে লক্ষ্য করার পর বুঝতে পারল সুমিতের পায়ে ভেজা গামছা দিলে সে আগে একটু পা নাড়াচ্ছে, যেমনটা অনুভূতি হয় ঠান্ডা লাগলে। ডাক্তার ঘোষ এবার বলতে শুরু করলো, কালকের রিপোর্টগুলো এসছে। আগের থেকে অনেকটাই সুস্থ আছেন সুমিতবাবু। আশা করছি আর 2 দিনের মধ্যেই জ্ঞান ফিরবে। আজকেও ফিরতে পারে, তবে চান্স খুবই কম, ওই 10%। তবে তুমি আরে 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 কি করছো কি তুমি? আরে আরে কি করছো? কেউ লেগে যাবে তো। আরে তুমি এদিকে আসো, রিমঝিম, রিমঝিম এদিকে আসো, এসব করবে না। রিমঝিম কাঁদতে কাঁদতে সুমিতের হাতটা চেপে ধরেছে। বেচারা আর পারছে না। 1 সপ্তাহ ধরে সুমিতের সাথে তার কোনো কথা নেই, না একবার তার দিকে চেয়েছে। দিকে ডাক্তার ঘোষ তাকে বারণ করছে এরকম করতে, কিন্তু রিমঝিম যে আর থাকতে পারছে না। কেউই নিজেকে আটকে রাখতে পারবে না এরকম হলে। এবার হয়তো কোনো অস্বাভাবিক কিছু হওয়া দরকার, আর ঠিক সেটাই হলো। রিমঝিম কাঁদতে কাঁদতে কখন যে সুমিতের হাতটা চেপে ধরে রক্ত বার করে দিয়েছে তার খেয়াল নেই। ডাক্তার ওইদিকে তাকেই আটকাতে ব্যস্ত। এই কাণ্ডের মাঝে হঠাৎ করেই সুমিতের হাতে টান লাগায় সে চোখ পিটপিট করে দেখতে শুরু করলো। দুজন নেই সেটা দেখে হতবাক। এটা কি রিমঝিম স্বপ্ন দেখছে যেমনটা এতক্ষণ ধরে দেখছিল,
নাকি এটা সত্যি? সুমিত আস্তে আস্তে চোখের পাতা খুলছে, আর রিমঝিমের প্রাণ শক্তি আস্তে আস্তে বাড়ছে। সে যেন বুঝতে পারছে তার সুমিত ফিরেছে, তার মানে সৃষ্টি হয়েছে এক নতুন সূর্যের। সুমিত চোখ ফেলে তাকিয়ে আছে রিমঝিমের দিকে। ডাক্তার ঘোষ নিজেও অবাক। সে বলল, হোয়াট এ মিরাকেল! রিপোর্টে আজকের কথাই লেখা ছিল। আজকাল মেশিন এতটাই উন্নত হয়েছে যে বলা সম্ভব মানুষের জ্ঞান কবে ফিরবে, কিন্তু সে যে আজকে ফিরবে সেটা আমি ভাবিনি। রিমঝিম, তোমার উপর ভগবানের অশেষ কৃপা আছে, নয়তো এরকম এরকম এতটা তাড়াতাড়ি রেসপন্স পাওয়া ভীষণ চাপের। আমি একবার দেখিনি। সব দেখে মধুমিতা বলল যে সুমিত বাবু এখন প্রায় সুস্থ আছে, তবে এখনো 1 মাস লাগবে উঠে দাঁড়াতে। রিমঝিম সুমিতকে দেখে এতদিন পরে মনের ভিতর একটা প্রশান্তি অনুভব করছে। বলছি, এবার তাহলে পার্সেলটা খোলা হোক, আমিও দেখি কি আছে। পার্সেলটা আসার পরে তো সুমিত বাবুর জ্ঞান ফিরেছে। কি রিমঝিম? ডাক্তার বলল। রিমঝিম পার্সেলটা খুলতে দেখলো সেটাতে আছে একটা মূর্তি। মূর্তিটা শ্রীরাম, সীতা, সাথে লক্ষণ আর রামভক্ত হনুমানের। রিমঝিমে একবার সুমিতের দিকে তাকিয়ে দেখলো তার 2 চোখ দিয়ে বয়ে যাচ্ছে অশ্রু। সুমিতের মুখে শুধু একটা হাসি। রিমঝিম যেন শুনতে পাচ্ছে সুমিত তাকে বলছে, কি রিমঝিম, তোমাকে বলেছিলাম না আমি রামনবমীতে তোমার রামকে তোমার কাছেই আনবো? মনে পড়ছে তো? ডাক্তার মূর্তিটা প্রণাম করে বলল, যার ঘরে এত সুন্দর রাম এসে বসে থাকে, তার প্রাণ শক্তি হরণ করবে কে? আচ্ছা, আমি চলি, কাল আসবো। আর রিমঝিম, তুমি কিন্তু মনে করে ওষুধগুলো চালিয়ে যাও। রিমঝিম দেখলো বারান্দা থেকে একটা প্রজাপতি এসে মূর্তির পায়ে বসে, তারপর গিয়ে বসলো সুমিতের কপালে। এতক্ষণ শুনছিলেন প্রজাপতি। আশা করছি গল্পটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্পগুচ্ছ চ্যানেলকে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।